প্রিয় ছাত্রছাত্রীরা, তো আজকে আমরা সলিউশন করব জুনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024 এর সেট এর যে প্রশ্নটা আছে, কোশ্চেনটা আছে, তার সলিউশন আমরা আজকে দেখব। তো প্রথমে হচ্ছে ফিজিক্স পার্টটা। ফার্স্ট কোশ্চেন, এখানে একটা ছবি দিয়ে বলেছে দ্য লেংথ, ব্রেথ অ্যান্ড হাইট অফ এ বক্স আর রেসপেক্টিভলি 100, 40 and 50 centimeter. An ant starts its motion from one vertex along the edge of the box and reaches to the extreme vertex point. After that, it returns back along the same path to its initial point. The total distance traveled by the ant is. বাংলাতে পড়লে প্রশ্নটা, একটা বক্সের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা 100, 40 and 50 সেন্টিমিটার। একটা পিঁপড়ে বাক্সটির এক কৌণিক বিন্দু থেকে যাত্রা শুরু করে বক্সটির ধার বরাবর চলে সর্বাপেক্ষা বিপরীত কৌণিক বিন্দুতে পৌঁছালো এবং একই পথ ধরে আবার প্রাথমিক বিন্দুতে ফিরে আসলো। তাহলে পিঁপড়েটি মোট দূরত্ব কত অতিক্রম করলো? এখানে যেটা বলল যে ওয়ান ভার্টেক্স, বাংলাতে বললো এক কৌণিক বিন্দু। তো আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, এই পয়েন্টটা, এখান থেকে সে জার্নি স্টার্ট করলো একটা পিঁপড়ে। তো বলেছে তারপরে রিচেস টু দ্য এক্সট্রিম ভার্টেক্স পয়েন্ট, সর্বাপেক্ষা বিপরীত কৌণিক বিন্দুতে পৌঁছালো। তো সব থেকে বেশি বিপরীত কোনটা হবে? এটার এমনিতে বিপরীত অপোজিট ধরলে এটা হয়। তো আমাকে বলেছে সর্বাপেক্ষা বিপরীত, মানে ডিস্টেন্সও বেশি হতে হবে। তাহলে এটা যদি আমরা ধরি, এই পয়েন্টটা এখান থেকে এখানটা ঠিক অপোজিট এবং সব থেকে বেশি দূরে এটা, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি সে এখানে আসে, তার মোট কত দূরত্ব অতিক্রম করেছে? তো এই জায়গাটা হচ্ছে আমাদের 40, তো এটা 40 মানে এটাও 40 হবে। তারপরে এটা কত? এটা যদি 50 হয়, এটাও 50 হবে। তাহলে এখান থেকে যদি সে যাত্রা শুরু করে এভাবে এভাবে দেন এভাবে, তাহলে 40, 50 আর 100, তো 40 + 50 + 100 যদি আমরা করি, তাহলে আমাদের কত আসে? 190, ঠিক আছে? এখন আমাকে প্রশ্ন বলেছে বিন্দুতে পৌঁছালো এবং একই পথ ধরে আবার প্রাথমিক বিন্দুতে ফিরে আসলো, মানে সে এখান থেকে যাত্রা শুরু করে তো এখানে এলো, এখান থেকে সে আবার যাত্রা করে আবার আগের জায়গায় ফিরে এলো। তাহলে তার মোট দূরত্ব, তাহলে যাওয়ার সময়ও তার কত লাগবে? 190, আবার যদি ফিরে আসে আবার লাগবে 190, তাহলে 190 + 190 কত হবে? তার টোটাল কত লাগবে? 380 সেন্টিমিটার। তো আমাকে এখানে সবগুলো মিটারে দিয়েছে, তাহলে 380 সেন্টিমিটার সমান কত? 3.8 মিটার হবে। তো আমার এখানে রাইট আনসার হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, A student named Sanab has a meter scale with one end broken and he tries to measure the length, breadth of a rectangular plate. The reading of the measurement of length are 2.1 cm, 22.6 cm, and the reading for the measurement of breadth are 2.1 cm and 12.3 cm. The length and breadth of the rectangular plate are. বাংলাতে বললে, সানব একটি ভাঙা মিটার স্কেল দিয়ে একটা আয়তকার প্লেটের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করলো। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে পার্ট হলো 2.1 সেন্টিমিটার আর 22.6 সেন্টিমিটার। প্রস্থ পরিমাপের পার্ট হলো 2.1 সেন্টিমিটার আর 12.3 সেন্টিমিটার। ওই আয়তাকার প্লেটের দৈর্ঘ্য প্রস্থ কত হবে? তো আমাকে আয়তাকার প্লেট বলেছে, তো আমি যদি এভাবে একটা আঁকি, এরপর বললো যে স্কেলটা দিয়ে মেপেছে সে স্কেলটা ভাঙা, তার মানে আয়তক্ষেত্রের এই যে দৈর্ঘ্যটা, লেংথটা, ওই ভাঙা স্কেল দিয়ে সে একবারে মাপতে পারেনি, অর্ধেক অর্ধেক করে মেপেছে। সো প্রথমবার যখন মেপেছে 2.1 হয়েছে, পরের বার আর বাকি জায়গাটা মেপেছে 22.6 সেন্টিমিটার। তাহলে এই 2.1 আর 22.6 এই দুইটাই তো তার ভাঙা স্কেল হওয়াতে দুইবারে সে দৈর্ঘ্যটা মাপলো, লেংথটা মাপলো। তাহলে টোটাল লেংথ, টোটাল দৈর্ঘ্য তার কত হবে? দুইটা প্লাস করে দেবো। তাহলে আমি যদি দুইটা প্লাস করি কত হয়? 24.7 হয়, দুইটাকে যদি প্লাস করি। ঠিক একইভাবে আমাদের প্রস্থ বা ব্রেথ যেটা বলেছে সেটা দিয়েছে কত? 2.1 আর 12.3, স্কেলটা ভাঙা হওয়াতে দুইবারে মাপলো, তাহলে টোটাল কত হবে? 14.4। তাহলে আমাকে বলেছে আয়তাকার প্লেটের দৈর্ঘ্য প্রস্থ কত হবে? এখানে রাইট আনসার হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, ক্রিশ অবজার্ভড দ্যাট দ্য শ্যাডো অফ দ্য বিটেল নাট ট্রিজ ইন হিজ হাউস আর ভেরি স্মল এট দ্যাট টাইম। দ্য টাইম দেন বি। ক্রিশ বাড়ি থেকে বেরিয়ে দেখতে পেল তার বাড়ির সুপারি গাছগুলোর ছায়া খুবই ক্ষুদ্র, তখন সময় হবে। কোন সময়ে আমাদের যে ছায়াটা সেটা খুব ছোট হয়? এটা অ্যাকচুয়ালি হচ্ছে দুপুরবেলা, নুন টাইমে, কারণ সেই সময় সূর্য ঠিক আমাদের মাথার উপরে থাকে, তাই সেই সময় আমাদের যে ছায়া তৈরি হয় বা গাছগুলোর যে ছায়া তৈরি হয় সেটা সাইজে খুব ছোট হয়।
সকালে বা বিকালের দিকে যে ছায়াটা হয় সেটা কিন্তু অনেক বড় হয়। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, দুপুরবেলা বা নুন টাইম। নেক্সট কোয়েশ্চেন, দ্য নেচার অফ দ্য ইমেজ ফর্মড ইন এ পিন হোল ক্যামেরা ইজ। একটা সূচিছিদ্র ক্যামেরাতে যে প্রতিবিম্ব তৈরি হয় তার প্রকৃতি কী? তো সূচিছিদ্র ক্যামেরাতে যেটা তৈরি হয় এটা হচ্ছে সৎ এবং অবশিষ্ট, মানে রিয়েল এবং ইনভার্টেড। ইনভার্টেড বা অবশিষ্ট কথার মানে হচ্ছে উল্টানো। ইমেজটা মানে প্রতিবিম্বটা উল্টানো থাকবে, উপরের পাটটা নিচের দিকে থাকবে। নেক্সট কোয়েশ্চেন, ইট ইজ অবজার্ভ দ্যাট সার্কুলার অর ওভাল শেপড লাইট সাইকেলস formed under the trees with dense leaves during sunny days. The reason is that দিনের বেলায় সূর্যের আলোতে পত্রবহুল কোনো গাছের নিচে গোল বা ডিম্বাকৃতি আলোকচক্র দেখা যায়, তার কারণ কি? তো এটার কারণ হচ্ছে পাতাসমূহের মধ্যে ফাঁকা জায়গাগুলো সূচিছিদ্র ক্যামেরার মতো কাজ করে। দ্য গ্যাপ বিটুইন দ্য লিভস অফ ট্রিজ অ্যাক্টস অ্যাজ পিনহোল ক্যামেরা, যে কারণে সেই ফাঁকগুলা দিয়ে আমাদের কি আলো আসে এবং আলো এসে আমাদের সার্কুলার বা ওভাল শেপটের যে আলোকচক্র লাইট রিং লাইটের মতো আমাদের তৈরি করে। সো এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে একটা ছবি দিল, এ স্পেরিক্যাল বব অফ অপেক ম্যাটেরিয়াল ইজ সাসপেন্ডেড ইন ফ্রন্ট অফ এ টর্চ লাইট সো দ্যাট ইটস শ্যাডো ইজ ফর্মড অন এ স্ক্রিন। দ্য নেচার অফ দ্য শ্যাডো ফর্মড অন দ্য স্ক্রিন। একটি অস্বচ্ছ পদার্থের গোলককে টর্চ লাইটের সামনে ঝুলিয়ে দেওয়া হলো, পর্দাতে গঠিত ছায়ার প্রকৃতি কীরকম হবে? তো আমরা এখানে অপশানগুলো দেখি। প্রথমে বলেছে ছায়াটা সার্কুলার হবে, ইরেগুলার হবে, স্কোয়ার শেপড হবে না লিনিয়ার হবে, বৃত্তাকার হবে না অনিয়তাকার হবে না বর্গাকার হবে না সরলরৈখিক হবে। এখন ছবিতে আমরা দেখেছি যে বস্তুটা ঝুলিয়ে দিয়েছিল ওটা গোল ছিল, তাহলে এখানে ছায়াটাও কীরকম হবে? বৃত্তাকার হবে। অপশন এ সার্কুলার বা বৃত্তাকার, এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ পার্সন মুভস টুয়ার্ডস এ প্লেন মিরর উইথ স্পিড 5 মিটার পার সেকেন্ড। দ্য স্পিড অফ দ্য ইমেজ অফ দ্য পার্সন উইথ রেসপেক্ট টু হিম ইজ। এক ব্যক্তি একটি সমতল দর্পণের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ওই ব্যক্তির কাছে তার প্রতিবিম্বের বেগ কত মনে হবে? আচ্ছা, এখানে একটা ব্যাপার দেখো, তোমাকে একটা মিরর বা সমতল দর্পণ দিল, ঠিক আছে, যেই ডিস্টেন্সে যতটুক ডিস্টেন্সে একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে, ঠিক ততটুক ডিস্টেন্সেই কিন্তু তার প্রতিবিম্বটাও পড়বে। এখন এই মিরর থেকে যদি বস্তুটা 5 মিটার দূরে থাকে তাহলে মিরর থেকে প্রতিবিম্বটাও কিন্তু 5 মিটার দূরেই থাকবে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা তো বস্তু ছিল, এটা প্রতিবিম্ব, বস্তু আর প্রতিবিম্বের মধ্যে টোটাল ডিস্টেন্স কত হবে? 5 + 5 10। তাহলে এখানে যে বলেছে প্রতিবিম্বের বেগ কত হতে পারে ব্যক্তির কাছ থেকে, স্পিড অফ দ্য ইমেজ অফ দ্য পার্সন উইথ রেসপেক্ট টু হিম, মানে ব্যক্তির কাছ থেকে প্রতিবিম্বের দূরত্বটা কত হতে পারে? টোটাল কত হবে? 10 মিটার পার সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, একটা ছবি দিল, সার্কিট দিয়েছে, এটা একটা ইলেকট্রিক সেল তড়িৎ কোষ, তারপর বাল্ব আছে, তারপর এখানে সুইচের জায়গাতে দেওয়া আছে কোনোটা গ্রাফাইট দিয়ে তৈরি, কোনোটা কাঠ, কোনোটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তো আমাকে প্রশ্ন বলেছে, ইন দ্য অ্যাবাভ সার্কিট দেয়ার আর 3 প্লেটস ABC মেড অফ গ্রাফাইট, উড অ্যান্ড অ্যালুমিনিয়াম রেসপেক্টিভলি। These plates are connected with the respective terminals. What will happen? উপরোক্ত বর্তনীতে ABC হলো যথাক্রমে গ্রাফাইট, কাঠ ও অ্যালুমিনিয়ামের পাত। এই পাতগুলি যদি সংশ্লিষ্ট প্রান্তীয় বিন্দুগুলোর সাথে সংযোগ করা হয় তবে কি ঘটবে? তো আমি যদি এখানে অপশানগুলো দেখি, কি বলেছে, বাল্ব ABC অল উইল গ্লো, বাল্ব AC উইল গ্লো, বি উইল নট গ্লো, মানে অপশানগুলো দিয়ে বলছে কোনটা জ্বলবে কোনটা জ্বলবে না। তো আমরা যদি এখানে দেখি, আমরা দেখতে পাচ্ছি গ্রাফাইট যেটা, এটা দিয়ে কিন্তু কারেন্ট যেতে পারে, তাহলে এটা জ্বলবে। এখন কাঠ দিয়ে তো কারেন্ট যায় না, কাঠ হচ্ছে ইনসুলেটর বা তড়িতের কুপরিবাহী, তাহলে এই বাল্বটা জ্বলবে না, বি জ্বলবে না। সি অ্যালুমিনিয়াম, এটাও জ্বলবে, এটা মেটাল ধাতু, জ্বলবে। তাহলে এ আর সি জ্বলবে, বি জ্বলবে না। আমি অপশানে যদি দেখি, বাল্ব AC জ্বলবে কিন্তু বি জ্বলবে না। অপশান বি, AC উইল গ্লো, বি উইল নট গ্লো। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, লাইট ফ্রম হুইচ সোর্স উইল ফর্ম শ্যাডো অন দ্য স্ক্রিন অ্যাজ ইন দ্য ফিগার গিভেন বিলো। বলেছে নিচের চিত্র অনুযায়ী আলোর কোন উৎসটির জন্য এস পর্দায় ছায়া তৈরি হবে। তো এখন আমরা জানি আলো যে দিক থেকে আসবে তার উল্টা দিকেই ছায়া পড়ে। তো পর্দাটা আছে এখানে, এখানে আছে লাইট সোর্স সি, তো এদিক থেকে আলো আসছে
অবজেক্ট বা বস্তুটা এখানে আছে, তো বস্তুর ছায়া কোথায় পড়বে? এখানে পড়বে। তাহলে কোন লাইটের সোর্সটাতে আলো পড়বে? সিতে। তো এখানে অপশান আলোক উৎস সি, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, লাইট সোর্স সি। নেক্সট কোয়েশ্চেন, এখানে দুইটা ছবি দিল। ঠিক আছে, প্রথম ছবিটা দিয়েছে একটা বার ম্যাগনেট যার এন আর এস আছে, আর এখানে আরেকটা জাস্ট একটা দণ্ড দিয়েছে, বার দিয়েছে। এটা কিন্তু ম্যাগনেট হতেও পারে, নাও হতে পারে, জাস্ট একটা দণ্ড দিয়েছে। এখানেও আবার বার ম্যাগনেট দিয়েছে, নর্থ আর সাউথ পোল আছে, এখানে জাস্ট একটা দণ্ড দিয়েছে। এখানে বলেছে অ্যাট্রাকশান হচ্ছে। ঠিক আছে, তো এখন ম্যাগনেট তো আরেকটা অপোজিট পোলকে অ্যাট্রাক্টও করে, বিপরীত মেরুকে আকর্ষণ করে, আবার যদি লোহা জাতীয় কিছু থাকে সেটাকেও আকর্ষণ করে। তাহলে আমি অ্যাট্রাকশন বা আকর্ষণ যেটা আছে এটা দিয়ে বুঝবো না যে বার এ এটা কি ম্যাগনেট নাকি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, এটা কি চুম্বক হবে না চুম্বক জাতীয় বস্তু হবে। ঠিক আছে, কারণ এখানে অ্যাট্রাকশন লিখেছে, অ্যাট্রাকশন তো দু ক্ষেত্রেই হয়। এবার যদি আমরা এটা দেখি, এখানে বলেছে রিপালশন, বিকর্ষণ। তো বিকর্ষণ কখন হয়? যদি চুম্বকের একই মেরু পাশাপাশি থাকে, মানে যেমন এখানে সাউথ আছে, তো যদি এখানেও সাউথ আর এদিকে নর্থ থাকে, তাই তো সেম পোল হলে রিপালশন হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বার বিটা কি হবে? ম্যাগনেট। আর বার এটা কি হবে? ম্যাগনেট হতে পারে আবার নাও হতে পারে। তো এবার আমরা অপশানগুলো দেখব। প্রথমে এখানে বলেছে বার বি চুম্বক হবেই, বার বি শুড বি ম্যাগনেট, কথাটা ঠিক। তারপর বার এ শুড বি ম্যাগনেট, এটা তো হবে না। বার বি চুম্বক হতে পারে নাও হতে পারে, এটাও ভুল। এ বি কোনোটিই নয়, তো এখানে রাইট আনসার হবে অপশান এ। পরের প্রশ্ন, a particle moves towards a plane mirror at an angle of 30 degree. The angle between the direction of motion of the particle with the direction of motion of its image is. একটি কণা সমতল দর্পণের দিকে 30 ডিগ্রি কোণে ছুটে যাচ্ছে। কণার গতির অভিমুখ এবং সমতল দর্পণে গঠিত এর প্রতিবিম্বের গতিমুখের মধ্যবর্তী কোণ কত হবে? তো আমরা জানি আলোর যে প্রতিফলনের সূত্র, লজ অফ রিফ্লেকশন অফ লাইট, ওটাতে আমরা পড়েছি যে এখানে যেটা দিয়েছে তীর চিহ্নটা এভাবে আছে, মানে এটা হচ্ছে আপতিত রশ্মি, ইনসিডেন্ট লাইট। এটা একটা বস্তু, এখান থেকে আলোটা বেরিয়ে এখানে এসে পড়েছে, অ্যাঙ্গেলটা কত দিয়েছে? 30 ডিগ্রি। তো যত ডিগ্রি কোণ বা অ্যাঙ্গেল করে সেটা সমতল দর্পণে পড়বে, ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেল করেই কিন্তু সেটা সমতল দর্পণ থেকে বেরিয়ে যাবে। এটা যদি 30 হয়, এটাও কিন্তু 30 ডিগ্রি হবে। আচ্ছা, আর এটা যদি বস্তু হয় তাহলে এখানে কি তৈরি হবে? তার ইমেজ বা প্রতিবিম্ব। নাও আমাকে প্রশ্ন বলেছে কণার গতির অভিমুখ এবং সমতল দর্পণে গঠিত এর প্রতিবিম্বের গতির যে অভিমুখ তার মধ্যবর্তী কোণ, তার মানে এটা হচ্ছে এখান থেকে যে বস্তু থেকে যে কণাটা বেরিয়েছে আলোক রশ্মি, তার গতির অভিমুখে এখানে 30 ডিগ্রি কোণ। তারপর এখান থেকে আবার বেরিয়ে গেছে এখানে প্রতিবিম্বের এখানে কোণ হয়েছে 30 ডিগ্রি। তো এখান থেকে এখানে টোটাল কোণ কত হয়েছে? 60। তো এটাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান এ 60 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, একটি ছেলে উত্তর দিকে 30 মিটার এগিয়ে গেল এবং এরপর 50 মিটার দক্ষিণ দিকে পিছিয়ে গেল। প্রাথমিক অবস্থান থেকে ছেলেটির দূরত্ব কত হবে? A boy moves 30 meter towards north direction and then return back towards south direction by 50 meter. The position of the boy from initial point is. তো এটা বুঝতে হলে ছবিটা আঁকতে হবে। প্রথমে আমরা ডিরেকশন এভাবে এঁকে নিই, উপরের দিকে নর্থ থাকে, নিচে সাউথ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট। আমাকে বলেছে এ বয় মুভস 30 মিটার টুয়ার্ডস নর্থ ডিরেকশন, উত্তর দিকে 30 মিটার গেল। তাই মনে করলাম এখান থেকে সে যাত্রা শুরু করলো, তাহলে সে এখান থেকে গেল 10, 20, 30, মনে করলাম এতটুকু সে 30 অব্দি গেল এখানে। তারপর কি বললো? এরপর 50 মিটার দক্ষিণ দিকে পিছিয়ে গেল। নর্থে যাওয়ার পর সে এবার এদিকে আসবে 50 মিটার। তো এখান থেকে এতটুকু অবধি তো 30, তো 50 বানাতে হলে এদিকে আরও 20 আসতে হবে, তাই তো? তবে তো সে এখান থেকে এতটুকু অবধি 50 আসতে পারবে। ঠিক আছে, 50 দক্ষিণ দিকে পিছিয়ে গেল। তো বলেছে প্রাথমিক অবস্থান থেকে ছেলেটির দূরত্ব কত? মানে আগে তো এখানে ছিল, তাহলে এখান থেকে এই যে পার্টটা এখন এখানে আছে, এই পার্টের দূরত্ব কত? তাহলে টোটালটা হচ্ছে 50, আবার এই জায়গাটা হচ্ছে 30, তাহলে এটা কত হবে? 50 - 30 কত হবে? 20। তাহলে 20 মিটার দক্ষিণে, 20 মিটার টুয়ার্ডস সাউথ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোনটি পর্যায়বৃত্ত গতি নয়? হুইচ ওয়ান ইজ নট পিরিয়ডিক মোশন গিভেন বিলো? তো যদি আমরা অপশানগুলো দেখি, দ্য মোশন অফ এন ইলেকট্রিক ফ্যান,
একটা পাখার গতি। তো পাখার কাঁটাগুলা যে ব্লেডগুলা, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর একই জায়গাতে আসছে, তো এটা তো পর্যাবৃত্ত গতি হবে। দোলকের গতি, পেন্ডুলামের মোশন, এটাও একটা নির্দিষ্ট সময় পরপর একই জায়গায় আসছে, আবার এটাও পর্যাবৃত্ত গতি। সূর্যের চারিদিকে পৃথিবী গতি, এটাও পর্যাবৃত্ত গতি, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সূর্যকে সে কমপ্লিটলি ঘুরছে। 4 নম্বর যেটা বলেছে, বাড়ি থেকে স্কুলে যাওয়া এবং স্কুল থেকে বাড়িতে ফিরে আসা। এখন বাড়ি থেকে স্কুলে যাওয়া এবং স্কুল থেকে বাড়িতে ফিরে আসা, এটা প্রত্যেক দিন একই সময় নাও হতে পারে। তো এই ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট সময়ের গ্যাপ মেনটেন করা হয় না, তো এই জন্য এটা হবে পর্যাবৃত্ত গতি নয়। পরের প্রশ্ন, লাইট সাফার্স অন দি হোয়াইট রাফ স্ক্রিন অফ সিনেমা হল। সিনেমার খসখসে সাদা পর্দায় আলোর কী ধরনের রিফ্লেকশন হয়? রেগুলার রিফ্লেকশন, ইরেগুলার রিফ্লেকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অর রিফ্র্যাকশন অফ লাইট। নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না প্রতিসরণ। তো সিনেমা হলে যখন আমরা বসি সিনেমা দেখার জন্য, আমরা কিন্তু হলের যে কোনো দিকে বসলে কিন্তু আমরা স্ক্রিনে সিনেমা দেখতে পাই। তার মানে এখানে যেই রিফ্লেকশনটা হবে সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন বা ইরেগুলার রিফ্লেকশন অফ লাইট। নেক্সট কোয়েশ্চেন, একটি দণ্ডচুম্বক মাঝ বরাবর ভেঙে গেল, ওই ভাঙা অংশগুলো কি হবে? একটা বার ম্যাগনেট দণ্ডচুম্বক মাঝখান দিয়ে ভেঙে গেল, তাহলে তখন তার টুকরোগুলো কীরকম হবে? যদি আমরা অপশানগুলো দেখি, তা আমাদের এখানে রাইট অপশান হবে এটা, অপশান ডি। যদি এটা ভেঙে যায়, তার মধ্যে দুটো আলাদা আলাদা ম্যাগনেট তৈরি হবে, ঠিক আছে, NS নর্থ সাউথ করে। তো এখানে রাইট আনসার হবে অপশান ডি। এখন হচ্ছে কেমিস্ট্রির প্রশ্ন উত্তর। হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস হেল্পস ইন বার্নিং। নিচের কোন গ্যাসটি দহনে সাহায্য করে? রাইট আনসার অক্সিজেন। দ্য লেয়ার অফ এয়ার নিয়ার দ্য আর্থ সারফেস ইজ নোন অ্যাজ। ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটে বায়ুর স্তরটিকে কি বলা হয়? সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। দ্য প্রসেস অফ কনভার্সন অফ গ্যাস টু লিকুইড ইজ নোন অ্যাজ। গ্যাস থেকে তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটিকে কি বলে? তো গ্যাস থেকে তরল হওয়া মানে কি? গ্যাসটা আরও ঘন হয়ে তারপর তরল হয়েছে, তো এখানে রাইট আনসার হবে ঘনীভবন বা কনডেনসেশন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং মিক্সচার উড ইউ বি এবল টু সেপারেট ইউজিং দ্য মেথড অফ ফিল্ট্রেশন। নিচের কোন মিশ্রণটিকে তুমি পরিস্রাবন প্রক্রিয়া ব্যবহার করে পৃথক করতে সক্ষম হবে? তো এখানে যেগুলো দিয়েছে তার মধ্যে ফিল্ট্রেশন প্রসেসে আলাদা করা যাবে হচ্ছে অপশান সি, চক পাউডার এবং ওয়াটার। তেল এবং জলকে তুমি সেপারেশন ফানেল বা পৃথকীকরণ ফানেল দিয়ে আলাদা করবে। লবণ এবং যে জল আছে এটাকে ইভাপোরেশন বা বাষ্পায়ন দিয়ে আলাদা করবে। একইভাবে চিনি এবং জল, এটাও কিন্তু ইভাপোরেশন প্রসেসে আলাদা করতে হবে। তো ফিল্ট্রেশন দিয়ে একমাত্র চক পাউডার এবং জলকে আলাদা করা যাবে এখানে। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রসেস দ্যাট ইজ ইউজ টু সেপারেট গ্রেন ফ্রম স্টাক্স ইজ কল্ড। যে পদ্ধতিতে আটি থেকে শস্যদানা পৃথক করা হয় তাকে বলে মাড়াই বা থ্রেশিং। এখানে স্টাক্স বলেছে, সুতরাং এটা আনসার হবে থ্রেশিং বা মাড়াই। যদি এখানে হতো যে সেপারেট গ্রেইনস ফ্রম হাস্ক বাই উইন্ড, তখন হতো আনসার উইনোয়িং। তো এখানে হবে থ্রেশিং বা মাড়াই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মিক্সচার। নিচের কোনটি মিশ্রণ? অপশান দিয়েছে এয়ার, এয়ার তো মিশ্রণ। সয়েলের মধ্যে অনেক কিছু থাকে, এটাও মিশ্রণ। সি ওয়াটার, সমুদ্রের মধ্যে অনেক কিছু থাকে, এটাও মিশ্রণ। অল অফ দিস অ্যাবাভ, তাহলে এখানে রাইট আনসার অপশান ডি, অল অফ দিস অ্যাবাভ। নেক্সট, উইন্ডমিল ইজ ইউজড। বায়ুকল নিচের কোন কাজটিতে ব্যবহৃত হয়? এখানে রাইট আনসার হবে টু জেনারেট ইলেকট্রিসিটি। বিদ্যুৎ উৎপাদনে উইন্ডমিল ব্যবহার করা হয়। সল্ট ইজ অবটেইন ফ্রম সি ওয়াটার বাই দ্য প্রসেস অফ। সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুতির প্রক্রিয়াটি হলো ইভাপোরেশন বা বাষ্পায়ন। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস কারেক্ট অর্ডার অফ অ্যাবান্ডেন্স অফ ভেরিয়াস গ্যাসেস ইন এয়ার। বায়ুতে বর্তমান বিভিন্ন গ্যাসের উপস্থিতির সঠিক ক্রমটি নিচের কোনটি নির্দেশ করে? তো এখানে হবে নাইট্রোজেন সব থেকে বেশি থাকে 77%। নাইট্রোজেন সব থেকে বেশি থাকে 78%, তারপরে আছে অক্সিজেন 21%, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 0.03%। তো অপশান ই হবে এখানে রাইট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়ালস ইজ ট্রান্সপারেন্ট। নিচের কোন পদার্থটি একটি স্বচ্ছ পদার্থ? তো এখানে অপশান দিয়েছে আয়রন প্লেট, মিরর, উডেন ব্লক, ওয়াটার। লোহার পাত, দর্পণ, কাঠের ব্লক আর জল।
তো ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল আমরা কাদের বলি? যার মধ্য দিয়ে আমরা ওই পারের যা যা জিনিস আছে সেগুলো দেখতে পারি, যেমন কাচের জানলা দিয়ে আমরা বাইরের দিকে যা আছে সব দেখতে পারি। তো এখানে বলেছে আয়রন প্লেট, তো আয়রন প্লেট তো ট্রান্সপারেন্ট নয়, সুতরাং এটা হবে না, স্বচ্ছ পদার্থ না। মিরর, এখন মিররে আমরা নিজেদের ছবি দেখি ঠিক আছে, কিন্তু মিররের পিছনে কি আছে সেটা তো দেখতে পারি না, ঠিক আছে, তাহলে মিররটাও এখানে ট্রান্সপারেন্ট হবে না। উডেন ব্লক, কাঠের ব্লক, এটাও হবে না। ওয়াটার, ওয়াটার কিন্তু ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল, আমরা যদি এক গ্লাস জল নিই গ্লাসের নিচে কিছু থাকলে সেটা দেখা যায়, সুতরাং এখানে রাইট আনসার হবে অপশন ডি, ওয়াটার। নেক্সট, নিচের কোনটি জলে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমপ্লিটলি সলিউবল ইন ওয়াটার? কোনটা জলে গুলে যায়? সেটা হচ্ছে কমন সল্ট বা সাধারণ লবণ, লবণ জলে গুলে যায়, কিন্তু কাঠের গুঁড়া বা চা পাতা গুলে না। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন পদার্থটি সাধারণত জলের উপর ভাসে? হুইচ অফ দিস ম্যাটেরিয়ালস ইজ মোস্ট লাইকলি টু ফ্লোট ইন ওয়াটার? তো জলের মধ্যে ভাসবে কে? যে জলের চেয়ে হালকা। তো আমরা জানি কাঠ জলে ভাসে, কাঠ দিয়ে তো নৌকো বানানো হয়। সো রাইট আনসার অপশন সি। নেক্সট, নিচের কোন মিশ্রণটিকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় আলাদা করা যায়? হুইচ অফ দ্য ফলোয়িং মিক্সচার ক্যান বি সেপারেট বাই সাবলিমেশন? ঊর্ধ্বপাতন প্রসেসে কি হয়? কঠিন পদার্থ থেকে সরাসরি গ্যাস তৈরি হয়। তো এক্ষেত্রে রাইট আনসার হবে অপশান সি, কর্পূর এবং লোহা বা ক্যাম্ফর এবং আয়রন। এখানে হিট দিলে কর্পূরটা উড়ে যায়, বাষ্প হয়ে যায়, আর লোহা তো লোহার মধ্যে পড়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, মুভিং এয়ার ইজ কল্ড? প্রবহমান বায়ুকে কি বলে? আনসার হচ্ছে বাতাস বা উইন্ড। হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়ালস ইজ নট লাস্ট্রাস? কোন পদার্থটি উজ্জ্বল পদার্থ নয়? তো এখানে অপশানের মধ্যে সোনা, রূপা, হীরা এগুলো সব উজ্জ্বল, তো রাইট আনসার হবে কাঠ বা উড। এবার হচ্ছে বায়োলজির প্রশ্নগুলো। ইফ অল গুয়াভাস আর ফ্রুটস অ্যান্ড অল ফ্রুটস আর নিউট্রিশিয়াস, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? যদি সব পেয়ারা ফল হয় এবং সব ফলই পুষ্টিকর হয় তাহলে নিচের কোনটি সত্য? তো তোমাকে পেয়ারা দিয়ে বললো পেয়ারাগুলা সবগুলা ফল আর সব ফল পুষ্টিকর, তাহলে আমি বলতে পারি যে সব পেয়ারা পুষ্টিকর, কারণ সব ফলই যদি পুষ্টিকর হয় আর পেয়ারাগুলো সবাই যদি ফল হয় তাহলে ফল মানেই পুষ্টিকর, মানে পেয়ারা সবগুলাই পুষ্টিকর। অপশন এ হচ্ছে এখানে রাইট আনসার। চেঞ্জেস দ্যাট অকার ইন দ্য লিভিং অর্গানিজমস ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম অ্যান্ড হুইচ এনাবেল দ্যাম টু অ্যাডাপ্ট টু দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট আর কল্ড? যেসব পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যে জীবদেহে ঘটে এবং যার ফলে তারা পরিবর্তিত পরিবেশে স্বাভাবিকভাবে বাস করতে পারে তাকে বলে? তো যখনই প্রশ্নে বলবে যে অল্প সময়ের মধ্যে, শর্ট পিরিয়ড অফ টাইম, তখন বুঝতে হবে আনসারটা হবে আবহ সহিষ্ণুতা বা অ্যাক্লিমেটাইজেশন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, সাম প্ল্যান্টস হ্যাভ লিভস দ্যাট আর ন্যারো লাইক রিবনস অ্যান্ড অফেন ডিভাইডেড ইন্টু সেগমেন্টস। অল দিস প্ল্যান্টস গ্রো ইন? কিছু উদ্ভিদের পাতা ফিতার মতো হয় এবং অনেক সময় খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। এসব উদ্ভিদেরা জন্মায় কোথায়? তো এ ধরনের পাতাযুক্ত উদ্ভিদগুলা জন্মায় জলে, ওয়াটারে। অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে আমরা এরকম রিবনের মতো পাতা আমরা দেখি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন দ্রবণটিকে শ্বেতসার পরীক্ষার জন্য ব্যবহার করা হয়? হুইচ অফ দ্য ফলোয়িং সলিউশন ইজ ইউজ টু টেস্ট স্টার্চ? এখানে রাইট আনসার হচ্ছে অপশন ডি, আয়োডিন সলিউশন। নেক্সট কোশ্চেন, আমাদের দেহে জল কিভাবে কাজ করে? হাউ ডাজ ওয়াটার কন্ট্রিবিউট টু আওয়ার বডিজ ফাংশন? তো এখানে রাইট আনসার হবে অপশন বি, হেল্পিং ইন দি অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট অ্যান্ড রিমুভাল অফ ওয়াস্ট। পুষ্টি উপাদান শোষণ এবং বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, যদি একজন ডাক্তার কোনো ব্যক্তিকে ক্যালসিয়াম ব্যবহারের মাধ্যমে অস্থি ও দাঁতকে সুস্থ রাখার জন্য পরামর্শ দেন তবে তিনি কোন ভিটামিনের পরামর্শ দেবেন? ইফ এ ডক্টর সাজেস্ট এ পারসন টু টেক এ ভিটামিন টু ইউটিলাইজ ক্যালসিয়াম ফর হেলথ, হেলদি বোনস অ্যান্ড টিথ, দেন হুইচ ভিটামিন উইল বি সাজেস্টেড বাই দ্য ডক্টর? তো আমরা জানি দাঁত এবং হাড়ের জন্য আমরা ভিটামিন ডি ব্যবহার করি, সুতরাং এখানে রাইট অপশন হবে অপশন ডি, ভিটামিন ডি। নেক্সট কোয়েশ্চেন, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? স্কারবি ইজ কজড ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন? অপশন হবে সি, ভিটামিন সি। নেক্সট কোয়েশ্চেন, অতিরিক্ত পরিমাণ স্নেহজাতীয় পদার্থ সমন্বিত খাদ্য খেলে কোন রোগটি হতে পারে? হোয়াট হার্মফুল কন্ডিশন মে রেজাল্ট ডিউ টু কনজিউমিং টু মাচ ফ্যাট কন্টেইনিং ফুডস?
তো এখানে রাইট আনসার হবে ওবেসিটি বা মেদবাহুল্য। নেক্সট, নিচে উল্লিখিত উদ্ভিদ অংশগুলোর মধ্যে কোন অংশটি উদ্ভিদের দেহে বাষ্পমোচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী? অ্যামং দ্য ফলোয়িং পার্টস অফ দ্য প্ল্যান্ট হুইচ পার্ট ইজ রেসপন্সিবল ফর ম্যাক্সিমাম ট্রান্সপিরেশন ইন প্ল্যান্টস? তো এখানে রাইট আনসার হচ্ছে পাতা বা লিফ। অপশান সি ইজ দ্য রাইট আনসার। ওকে, তো লিফের মধ্যে আমাদের যে স্টোমাটা থাকে ওটা দিয়ে কিন্তু ট্রান্সপিরেশন হয়। সো অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য টু মেইন পার্টস অফ স্টেমিন? পুংকেশরের প্রধান অংশ দুটো কী কী? তো এখানে রাইট আনসার হবে অপশান বি, অ্যান্থার অ্যান্ড ফিলামেন্ট, বা বাংলাতে বললে পরাগধানী এবং পুংদণ্ড। 41 নম্বর কোয়েশ্চেন, ইন ফ্লাওয়ার হুইচ পার্ট ডেভেলপস ইন্টু এ ফ্রুট? ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়? দ্য রাইট আনসার ইজ অপশান ডি, ওভারি বা গর্ভাশয়। হোয়াইল মুভিং ইন ওয়াটার ফিশেস চেঞ্জেস দ্য ডিরেকশন উইথ দ্য হেল্প অফ? জলে চলার সময় মাছেরা দিক পরিবর্তন করে কার সাহায্যে? পাখনা বা ফিনস। এখানে রাইট আনসার হবে অপশান সি, পাখনা নাড়িয়েই কিন্তু সে ডিরেকশন চেঞ্জ করে। নিচে উল্লেখিত প্রাণীগুলির মধ্যে কোনটিতে ফাফা ও হালকা অস্থি পাওয়া যায়? হোলো অ্যান্ড লাইট বোনস আর ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস? তো এখানে রাইট আনসার হবে অপশান বি, ঠিক আছে, বার্ড ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন, দ্য স্টেম অফ ক্যাকটাস ইজ কভার্ড বাই এ থিক ওয়াক্সি লেয়ার। হোয়াট ইজ দ্য রোল অফ দিস ওয়াক্সি লেয়ার? ক্যাকটাসের কাণ্ড একটি পুরু মোমের আস্তরণ দ্বারা ঢাকা থাকে। মোমের এই আবরণটি কী কাজ করে? এটি দেহে জল ধরে রাখতে সাহায্য করে। হেল্পস টু রিটেন ওয়াটার ইন দ্য বডি। অপশান বি হচ্ছে রাইট আনসার। বায়ুর যে আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে বলা হয়? দ্য এনভেলপ অফ এয়ার দ্যাট সারাউন্ডস দ্য আর্থ ইজ কল্ড। এটা হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। অপশান ডি হচ্ছে রাইট আনসার। সো এই গেল আমাদের সায়েন্সের 45টা কোয়েশ্চেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।